সব কাজ একা হাতে করি বলে এই নয়, ঠিক অভ্যাস জানি বলেই সংসারে সব কাজ সহজ হয়ে যায়। ঘর কোনো মেয়ে আমি বিশ্বাস করি সংসারের কাজ মানে শুধু দৌড়ঝাঁপ আর চাপ নয়, সংসারের কাজও সুন্দর হয় যদি সেটা সুন্দর অভ্যাস দিয়ে করা যায়। আমি খুব সকাল থেকে কাজ শুরু করি না, আবার খুব দেরিও করি না। যখন যেটা করার সময় ঠিক তখনই করি, তাই কাজ জমে পাহাড় হয়ে যায় না। আমি হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ মন ভালো থাকলে কাজও ভালো হয়। মন খারাপ করে কাজ করলে জিনিস গুছিয়ে রাখা যায় না, কিন্তু মন ভালো থাকলে ছোট ছোট কাজও খুব সুন্দর করে করা যায়। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে আমার সংসারে। ব্যবহার করার পর জিনিস ঠিক জায়গায় রাখাই আমার সব থেকে বড় অভ্যাস। তাই ঘর সব সময় এলোমেলো লাগে না। আমি একদিনে সব পারফেক্ট করতে চাই না, অল্প অল্প করে ধীরে ধীরে কাজ করি। আজ রান্না ঠিকঠাক, কাল আলমারি, এইভাবেই সংসারটা গুছিয়ে রাখি। ঘর কোনো মেয়ে হওয়া মানেই নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজের মতো করে নিজের ছন্দে সংসারটাকে সুন্দর করে তোলা। তাই আমি গর্ব করেই বলি, আমি ঘর কোনো মেয়ে, আর অভ্যাসেই আমার সংসারের হলো আসল শক্তি। আজকে তোমাদের সাথে আমি আমার মনের ভেতরের একটা কথা শেয়ার করতে চাই। খুব ব্যক্তিগত কথা, কিন্তু মনে হলো বললে হয়তো মনটা একটু হালকা হবে। আর আমি একটা কথা খুব ভালো করে শিখেছি, জানো তো বন্ধুরা, শ্বশুরবাড়ি এসে যে মা বাবা থেকে আপন কেউ কখনোই হতে পারে না। আমার যতটা মন খুলে মা বাবার সঙ্গে কথা বলতে পারি, যতটা মা বাবা আমাদের না বলা কষ্টটাও বুঝে নিতে পারে, পৃথিবীর আর কেউই সেটা পারে না। সে যত কাছের মানুষই হোক না কেন, স্বামী হোক, শ্বশুরবাড়ির অন্য কোনো মেম্বার হোক, কেউই কিন্তু মা বাবার জায়গাটা নিতে পারে না। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই আমি এটা বলছি, কারণ আমার শ্বশুরবাড়িতে এমন কেউ নেই যে আমার দুঃখটা সত্যি সত্যি বোঝার চেষ্টা করে। অনেক সময় মনে হয় কাউকে যদি মন খুলে কিছু বলতে যাই, তাহলে তারা সেটাকে অন্যভাবে নিয়ে নেয়। আমার কথা, আমার কষ্টের মানে তারা বুঝতে চায় না, বা বুঝলেও ঠিক যেমনটা আমি অনুভব করছি তেমনটা বুঝতে পারে না। এই জায়গাটাতে এসে আমি খুব একা হয়ে যাই, তো মাঝে মাঝে ভেতরে ভেতরে খুব ভেঙেও পড়ি। তখন খুব মা বাবার জন্য মন খারাপ করে, তখন মনে হয় এই পৃথিবীতে মা বাবা ছাড়া আসলে আর কেউ নেই। যতই বড় হই না কেন, যতই সংসার করি না কেন, একটা মেয়ের জীবনে মা বাবার জায়গাটা কেউ নিতে পারে না। আমি শ্বশুরবাড়িতে 7 বছর কাটিয়েছি। এই 7 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে। আগে হয়তো এতটা বুঝতাম না, অতটা গভীরভাবে ভাবতাম না, কিন্তু দিন যত যাচ্ছে ততই বুঝছি সব সম্পর্ক একরকম হয় না। কিছু সম্পর্ক শুধু দায়িত্বের হয়, আর কিছু সম্পর্ক হয় নিঃশর্ত ভালোবাসার। মা বাবার ভালোবাসাটা ঠিক সেই রকম নিঃশর্ত। আজকে আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে কথা বলতে পারলে আমার মনটা অনেকটা হালকা লাগে। আমার দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছুই আমি তোমাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি, তাই আজ এই কথাটাও শেয়ার করলাম। প্লিজ তোমরা এটাকে অন্যভাবে নিও না। এটা কারোর বিরুদ্ধে অভিযোগ নয়, এটা শুধু আমার মনের কথা, আমার জীবনের অভিজ্ঞতা। হয়তো অনেকেই আমার কথার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবে, আবার অনেকেই পারবে না, কিন্তু এই কথাগুলো বলতে পেরে আজ আমার মনটা সত্যি অনেকটা হালকা লাগছে। যদি তোমরা এতক্ষণ আমার কথা মন দিয়ে শুনে থাকো, তাহলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা পাশে থাকলেই আমার এই কথাগুলো বলার সাহসটা আমি পাই। যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম, আমার ব্যক্তিগত কিছু কথাও তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। জানি না, হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে এগুলো শেয়ার করি, তাই করে ফেললাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখন আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর নিচে তলার কাজটা তো কমপ্লিট করে আমি এখন চলে এসেছি দোতলার উপরে। আর দোতলার উপরে দেখো, আমি কিন্তু এখন ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে তারপর কিন্তু মোছামুছির কাজটাও কিন্তু শুরু করে দিয়েছি। আসলে
দেখবে ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর যদি না মুছি না তাহলে কিন্তু সেই অপরিষ্কারই লাগে। তাই সেই কারণেই কিন্তু আমি মোছামুছির কাজটাও শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু মানে আজকে রান্নার ফুটেজটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। মানে ওই যে নিচে তলাটা পরিষ্কার করে অনেকক্ষণ কিন্তু মাঝে আমি 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়েছিলাম, তো সেই সময়কার কোনো ভিডিও আমি শ্যুট করিনি, কারণ ওই সেই সময়তেই আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো এখন আমি চলে এসেছি দোতলায়। তো দোতলায় যখন এসে পরিষ্কার পরিচ্ছন্নতা করছিলাম, তো তখন থেকেই কিন্তু আবার আমি ভিডিওটা অন করেছি। তো যাই হোক, এদিকে দেখো একেবারে 3 তলার আজ সিঁড়িগুলো ভালো করে মুছে নিলাম। ওই যে মানে মাঝে মধ্যেই সিঁড়িগুলোও কিন্তু মোছা উচিত, কারণ কি বলো তো, সব জায়গায় তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর অনেক দিনকার একটা কাজ আজকে কিন্তু পেন্ডিং হয়ে পড়েছিল, তো ভাবলাম সেই কাজটাও আজকে কমপ্লিট করে নিই, যেহেতু রান্না বান্নাটা আমার হয়ে গিয়েছে। আসলে ওই যে চালের বস্তায় না চাল ভরা ছিল, তো অনেক দিন থেকেই মানে চালের বস্তাটা অনেকটা ভারী ছিল, তো আমার পক্ষে না একা হাতে মানে নামিয়ে ড্রামে ভরাটা সম্ভব ছিল না। তাই ভাবলাম যে চালগুলো একটু একটু করে ফুরিয়ে যখন অর্ধেক বস্তা হয়ে গিয়েছিল, তো তখন কিন্তু ড্রামের মধ্যে আমি ঢেলে দিলাম। আর এখন ওই যে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তো জামা কাপড়গুলো এখন আমি এখানে আলনার মধ্যে ভাঁজ করে রাখছি। তো আলনাটাকে প্রতিদিন যতবারই গোছাই ততবারই দেখি যে আবার একই অবস্থা হয়ে গিয়েছে, মানে একজন গোছাচ্ছে আর একজন কিন্তু নোংরা করছে। তো আমার বাড়ির এরকমই অবস্থা। তো যাই হোক, আমি গুছিয়ে রাখলে কি হবে, সেই মানে যে যটা জামা কাপড় নিচ্ছে তটা কিন্তু মানে এলোমেলো করে রেখে দিচ্ছে। তো এলোমেলো জিনিস আমি তো একদমই দেখতে পারি না, তো সেই কারণে আমাকে আবার নতুন করে ডবল করে এটাকে আবার ভালো করে গুছিয়ে রাখতে হচ্ছে। আর এই কয়েকদিনে এত পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে, যেহেতু পৌষ মাস পড়ে গিয়েছে আর ঠান্ডাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আমি ভাবছি যে পৌষ মাস শুরু হয়ে যাওয়া মানেই তো কিন্তু এই যে মেঘ মেঘ শুরু হয়ে গিয়েছে। কালকে বিকাল থেকে মেঘ মেঘ করছে, একটু মানে হাওয়া দিচ্ছে খুব, মানে আরও ঠান্ডা পড়বে। তো এই রকমই। যাই হোক, দেখো আমি এখন নিচে চলে এসেছি আর আজকে বানাবো একটু ধনেপাতার চাটনি। তো ধনেপাতা আমি জানো তো ছাদের উপরে লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো এখনও ছোট হয়ে আছে, তো বড় হয়নি। আর এই ধনেপাতাগুলো কিন্তু আমি কিনে নিয়েছি। তো ধনেপাতার সাথে একটু টমেটো কুচি দিয়ে ভালো করে মিক্সিতে এই যে পেস্ট করে নিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। আর এখন আমি ওই যে লেবুর রস দিয়ে দেবো, আর একটু নুন আর একটু সর্ষের তেল। তো যাই হোক, এরকম করেই কিন্তু আমরা ধনেপাতা চাটনিটা বানাই। তো ধনেপাতা খেতে বাড়িতে সবাই ভালোবাসে না, যাই হোক মানে আমি আর আমার হাজব্যান্ডই কিন্তু খাই, আর বিশেষ করে আমার শ্বশুরমশাই। তো এই কয়েকজনা মিলেই কিন্তু আমরা ধনেপাতার চাটনিটা খাই, তাই মাঝে মধ্যে কিন্তু বানাই। তো যেদিন দেখবো মানে অল্প একটু তরকারি পাতি কিংবা যেদিন নিরামিষ সেদিন করে বিশেষ করে কিন্তু আমি ধনেপাতার চাটনিটা বানাই। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্না করেছিলাম আজকে মানে ফুলকপি আলুর তরকারি, মাছের ঝোল, আর এদিকে করেছিলাম একটু ওই পেঁয়াজের লাল দিয়ে ঘ্যাট আর ধনেপাতার চাটনি তার সাথে। যাই হোক, এখন শ্বশুরমশাইকে ভাত দিয়ে দিচ্ছি। তো শ্বশুরমশাই কিন্তু ভাত খাবার জন্য বসে আছে। তো ওনাকে ভাতটা দিয়ে দেওয়ার পর এই যে আবার চলে এসেছিলাম ছাদের উপরে, কারণ ওই যে বললাম মেঘমেঘ করছিল, তাই বেশ কিছু জামা কাপড় কিন্তু এখনও শোকায়নি, তো সেগুলোকে একটু উল্টে পাল্টে আবার কিন্তু আমি নিয়ে যাচ্ছি আর কি। তো বেলা গিয়ে আবার রোদটা উঠেছে জানো তো, মানে ওই যখন কাজের সময় তখন কিন্তু রোদ উঠবে না, তো শেষ বেলায় উঠছে। তো এখন তো টিউশনি যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো দেখো আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, আর টিউশনি থেকে এসে তোমাদের সাথে আবারও কথা বলছি। পৌষ মাস যেহেতু পড়ে গিয়েছে, তাই এখন কিন্তু পিঠে পুলির উৎসবটাও শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমি একটু ওই পালোর পায়েস বানাবো। তো দেখো তার জন্য কিন্তু আমি চাল গুঁড়ো নিয়েছিলাম, আর চাল গুঁড়োটাকে নিয়ে গ্যাস ওভেনে ভালো করে জল দিয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে একেবারে চাল গুঁড়োগুলো জলের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তো আবার যদি আমি মানে একটু যদি গুটি গুটি থেকে যায় না, তাহলে কিন্তু সেটা ভালো লাগে না। তাই জন্য কিন্তু আমি দেখো ভালো করে এখানে চাল গুঁড়োটা মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করে নিয়ে তারপর কিন্তু আমি এটা অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে যায়। তো এটা ঘন হওয়া পর্যন্ত আমি গ্যাস ওভেনে নাড়তেই থাকবো। তো আমার কিন্তু আজকে সকাল থেকেই মানে মনের মধ্যে প্ল্যান ছিল যে এটা আমি আজকে করব। তো টিউশনি থেকে চলে এসেছিলাম তাড়াতাড়ি, তো এসেই কিন্তু আমি মানে 1 মিনিটও দেরি করিনি জানো তো, কারণ কি বলো তো, দেরি করলেই না আবার রাত্রের দিকে বেশি ঠান্ডা লাগে, তখন আর কাজ করতে একদমই ইচ্ছা করে না।
তো যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি কিন্তু এটা কমপ্লিট করার চেষ্টা করব। তারপরে আবার এখন তো ছেলের আবার পরীক্ষা চলছে, তো ওকে নিয়ে কিন্তু আবার পরীক্ষা পড়াতে বসতে হবে। আর আমি কি যতক্ষণ না পড়াতে বসবো ততক্ষণ কিন্তু একটুও পড়তে বসবে না, ওই দুষ্টুমি করবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানে খেজুরের গুড় দিয়ে এটাকে ভালো করে রেডি করে নিয়েছি, আর এখন থালার মধ্যে ঢেলে দেবো, তারপর বরফি বরফি করে কেটে নেব। তো চলো, আমার পালো করা তো রেডি। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।